স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। গতকাল লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন নানা ধরনের আলোচনা। নির্বাচন নিয়ে যে একটা উদ্বিগ্নতা তৈরি হয়েছিল, নির্বাচন হবে কি হবে না এই যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, সেটি কি আসলে মিটে গেল? বাংলাদেশের রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছিল সেটি কি মোটামুটি একটা সলভ বা সমাধান আমরা পেয়ে গেলাম কিনা? আর নির্বাচনটি কি ফেব্রুয়ারিতেই হবে কিনা? এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করছেন। আমরাও আসলে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে আমাদের স্টুডিও দুজন আছেন, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তিনি তথ্য গবেষণা সম্পাদক বিএনপি এবং তিনি সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি, এবং আছেন মুস্তফা কামাল, তিনি ডেপুটি হেড অফ নিউজ বাংলাভিশন। আলোচনা শুরু করবো আসলে প্রথম শুরুটা যেভাবে করেছিলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে একটা সংকট বা শঙ্কা, সেটি কি দূর হলো কিনা? মুস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। শঙ্কা আগেও খুব একটা ছিল না। আচ্ছা, কিছু বাজে কথাবার্তা ছিল যেগুলো কাম্য ছিল না। তো আগে পরিস্থিতি ছিল যে নির্বাচনটা কবে নাগাদ হবে, নির্বাচন হবে না এরকম কোনো তথ্য আসলে আমাদের জানা ছিল না। যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা কখনো বলেছেন যে নির্বাচন হবে না, এরকম কথা বলেননি। আবার বিএনপি অর্থাৎ প্রধান যে দলটি, তাদের অভিযোগও এরকমটা ছিল না যে সরকার নির্বাচন দিতে চায় না। অভিযোগ ছিল নির্বাচন দিতে দেরি করছে। ফের আছে এখানে কথার মধ্যে। তো এই বৈঠকটার মধ্য দিয়ে মোটামুটি একটা তারা যে রোডম্যাপ শব্দটা বলে, আমরা একটু রোডও দেখছি, একটু ম্যাপও দেখছি। তো এটা তো একদিকে ইতিবাচক, অর্থাৎ বেশি কথন বা অতিকথনের মাত্রা হয়তো বাড়তে পারে এর মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম। কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে দুইজনের অর্থাৎ ডক্টর ইউনূসের এবং তারেক রহমান সাহেবের বৈঠকের মধ্য দিয়ে কোনো কোনো পক্ষের মধ্যে তারা ঠকেছে বলে মনে করে। বৈঠকের মধ্যে একটা ঠক তারা দেখে, অর্থাৎ নিজেরা ঠকেছে যারা এই বৈঠকের শরিক নন বা অংশীজন নন। তো সেই ক্ষেত্রে এটা আর কিন্তু কোনো কুয়াশা নাই, ধোঁয়াশাও নাই, পরিষ্কার। জামাতে ইসলামী পরিষ্কার করে তাদের বক্তব্যটা দিয়েছে, এনসিপি একটু আগে ভাগেই দিয়েছে। এই দুটা পক্ষের বক্তব্য কাছাকাছি। আবার বিএনপির যে কিছু সমমনা দল আছে, বিশেষ করে বাম প্রগতিশীল কয়েকটি দল, ওখান থেকেও একটা বক্তব্য এসেছে। তারা বৈঠকের বিরোধিতা করেনি বা বিবৃতি নিয়েও তাদের বক্তব্য নেই। তাদের বক্তব্য হচ্ছে যে বৈঠকে কী আলোচনা হয়েছিল সেটা যেন একটু পরিষ্কার করে জানানো হয় দেশবাসীকে। তো ওই দাবিও তো খুব অযৌক্তিক নয়। আবার তারেক রহমান আর ডক্টর ইউনূস তো প্রতিপক্ষও নন বা ভিন্ন জগতের কেউ নন যে খুব একটা গোপন বৈঠক অথবা গোপন বিষয় ছিল, তা নয়। তো সেটা জানানো যেতে পারে। তো আবার একটু একটু করে কিন্তু জানাও হয়ে গেছে, বৈঠকের তথ্যও জানা হয়েছে, ফুটেজও তো আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে এই নিয়ে কোনো ধোঁয়াশা না থাকাই ভালো। নির্বাচন যদি সম্মিলন থাকে, বোঝাপড়া থাকে, বোধ বুদ্ধি কাছাকাছি আসে, সেই ক্ষেত্রে ডিসেম্বর কেন, জানুয়ারি কেন, ফেব্রুয়ারি কেন, এপ্রিলের পরে হলেও কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আপনাকে এটা প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন নির্বাচন নিয়ে সংকট, আসলে কোনো সংকট ছিল নেই। আচ্ছা, ছিল না। কিন্তু এই বৈঠকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে যে নানা ধরনের সংকট আমরা দেখছিলাম, সেটি কি দূর হওয়ার কোনো? সেটিও যে সংকটগুলো, এগুলো বিতর্কের মধ্যে। কোনো বিতর্ক তো আসলে নেই, বিতর্ক বাঁধানো হচ্ছে। কোনো সংকটে কি নেই রাজনীতি? বড় রকমের সংকট নেই। আচ্ছা, আপনি যদি 10 মাস আগের সাথে তুলনা করেন, একটু তুলনা করে দেখেন না। ধারে কাছেও আছি আমরা। নিঃশ্বাস ফেলতে পারতেন হেলাল ভাইরা, হয়তো কারাগারেই থাকতেন। যারা কারাগারে ছিলেন তাদের কারো কারো আশঙ্কা ছিল কারাগারে যদি না হত্যাও করা হয় অথবা ওখান থেকে যদি আয়নাগরে ট্রান্সফার করে ফেলা হয়, এরকম শঙ্কার মধ্যে তারা ছিলেন। তো ওই জায়গার থেকে এখন যে জায়গায় আসছেন, কথা বলতে পারছেন, ঝগড়াঝাটি করতে পারছেন, মাঝে মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন, আবার তর্ক করছেন, এটা তো একদম মন্দ না। রাজনীতিতে এগুলো থাকাই তো উচিত। আর এর মধ্য দিয়ে বরং আমি যেটা খেয়াল করছি গণমাধ্যম কর্মী হিসাবে, যে আগামীতে সরকারি দল কারা হবে, বিরোধী দল কারা হবে, সেটা একটু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, অথবা একটা চর্চা শুরু হয়েছে। এই চর্চাটাও মন্দ কিছু না। কিন্তু এই চর্চার মধ্য দিয়ে এমন সব ভাষা আসছে, বিএনপির দিক থেকে আজকে যেসব কথা বলা হয়েছে জামাত সম্পর্কে, আবার জামাতের দিক থেকেও বিএনপি সম্পর্কে যেসব কথাবার্তা বলা হয়েছে, মনে হয় যেন তারা কেউ কাউকে চেনেন না। জামাতের ভূমিকা মন্দ ভূমিকা ছিল ৭১-এ, এটা বোধহয় তারা জেনেছেন 5 আগস্টের পরে, এর আগে জানতেন না। অথবা বিএনপি দল হিসেবে বেশি সুবিধার দল নয়,
একদল খেয়ে গেছে তারাও খাইতে চায়। জামাত এটা জানতো না আগে, জামাত বিএনপিকে আগে চিনতো না। বিএনপি খাইলে কিভাবে খায়, কাঁটা চামচ দিয়ে খায় না হাত দিয়ে খায়, এটা জামাত অন্য যে কোনো দলের চেয়ে বেশি জানে। তো যে কথাগুলো আসছে এগুলো বাড়তি কথা, অতিকথনে কিন্তু গোলমাল বাঁধে। তর্ক বিতর্ক হতে পারে, তর্ক বিতর্কের তো আরও দুটো জায়গা আছে বড় বড়, নির্বাচন ছাড়াও, যে সংস্কারটা কোন ফরম্যাটে হবে, কী রকম সংস্কার হবে, বিএনপির 31 দফার মধ্যে আরও কোনো সংস্কার দরকার আছে কিনা। তাদের যে সংস্কারের যে 31টা দফা আছে প্রত্যেকটা চমৎকার। এখন যে বিভিন্ন কমিশন থেকে সংস্কারের প্রস্তাবগুলো আসছে কাছাকাছি, হয়তোবা সময়ের ব্যবধানে একটু সংস্কার করা লাগতে পারে। জামাতও তো সংস্কারের বিরোধী নয়, আবার জামাত অথবা বিএনপি দুই দলের কেউই কিন্তু বলছে না এখনও যে আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে আমরা এখন আওয়ামী লীগের মতো একটা দিনের ভোট রাতে করে ফেলি, আসনটা একটু ভাগাভাগি করে নেই, আমি ডামি সাজিয়ে আমরা সবাই, এরকম নির্বাচন কেউ চাচ্ছে না। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন তারা, বিষয়টা একদম পরিষ্কার। কিন্তু গোলমাল বাজছে তাদের কথার ভাষায়। এই কথার ভাষা নিয়ে একটু আজিজুল বারী হেলাল আপনাকে একটু জানতে চাই। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার সাথে বৈঠক করলেন। অন্য দলগুলো এটা নিয়ে সরকারের এক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে যে একটি দলের সাথে বৈঠক করলো, আবার যৌথ বিবৃতি দিল। যৌথ বিবৃতি কোনো দলের সাথে সরকার বৈঠক করেছে তারপর যৌথ বিবৃতি দিয়েছে, এটা বাংলাদেশে প্রথম আমরা দেখছি। তো এই যে একটা পরিস্থিতি হলো, মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এটা কি আসলে ভুল হবে? যারা প্রশ্ন তুলছে তাদের জন্য কি এটা ভুল? মারাত্মক ভুল। তো প্রথমেই তো দেখলাম এই ভুল যে যখন ঐক্যমত কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো ইন্ডিভিজুয়ালি আলোচনা করে তখন এসে একটা ব্রিফিং করে না, বলছেন যে পার্টিগুলো ইন্ডিভিজুয়ালি ব্রিফিং করে, আবার কিন্তু সরকারের পক্ষ থেকে একটা বলা হয়, তাই না? তাহলে একটা দলের সাথে যখন সরকারের বৈঠক হয় তখন তো প্রেস ব্রিফিং হবেই। এইগুলো একটা ইম্যাচিউর কথাবার্তা। এখন যে বক্তব্যটা সেটা হলো, দেখেন কালকেই তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা রিমার্কেবল এবং ঐতিহাসিক ঘটনা, যে এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকারের জন্য আমরা 17 বছর ব্যাপী লড়ছি। এবং মনে রাখতে হবে যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, অর্থাৎ যে গণতন্ত্র আমরা স্বাধীনতার মাধ্যমে অর্জন করেছিলাম সেই গণতন্ত্র বিভিন্ন সময় হোঁচট খেয়েছে। গত 17 বছরে যে গণতন্ত্র বিরুদ্ধে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম, কত লোক রক্ত দিল, জীবন দিল, তাই না? তারপরেও কিন্তু একটা পলিটিক্যাল আনসার্টেনিটি তৈরি হয়েছিল। কামাল ভাই যেভাবেই বলুক, তারপরেও কিন্তু একটা পলিটিক্যাল আনসার্টেনিটি এবং আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। এই অবস্থা থেকে ডক্টর ইউনূস সরকারের বুঝতে পেরেছেন বা একটা শুভবুদ্ধির উদয় হয়েছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং 4বার ক্ষমতায় এসছে, এবং বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে আপনি দেখবেন যে এই বিএনপি দলটি, বিশেষ করে আমাকে যদি একটু সময় দেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে যখন পলিটিক্যাল পার্টিসরা আপনার পলিটিক্যাল নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে এসেছিলেন। আবার দেখবেন 75-এর 7ই নভেম্বর যখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তখন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এগিয়ে এসেছিলেন। আবার দেখবেন যে এরশাদ শাসকের বিরুদ্ধে যখন লৌহকঠিন স্বৈরাচার চলছিল তখন কিন্তু এই জিয়া পরিবার থেকেই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আপনার ফ্যাসিবাদের স্বৈরাচারকে পরাজিত করে তিনি দেশনেত্রী এবং আপসীন ভূমিকায় দেশনেত্রী উপাধি পেয়েছিলেন। অর্থাৎ দেশের যে কোনো ক্রান্তি লগ্নে, যে কোনো বিপদে, যে কোনো সভরেন্টির কোশ্চেনে, ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেনে, ডেমোক্রেসির কোশ্চেনে জিয়া পরিবারই এগিয়ে আসে। এবারও দেখেন যে পলিটিক্যাল আনসার্টেনিটি এবং যে একটা গ্লোমি পরিবেশ তৈরি হয়েছিল আমাদের রাজনৈতিক অঙ্গনে, সেখানে জিয়া পরিবার থেকেই তারেক রহমানই কিন্তু এগিয়ে আসলেন। এবং আপনার কালকের যে বৈঠকটা, এইটাকে যদি আপনি বলেন যে বিএনপি ভার্সেস ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে কিন্তু আপনি বৈঠকটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটাকে ছোট ফ্রেমে দেখছেন। এখানে বাংলাদেশের সামগ্রিক জনতার প্রতিনিধি হিসেবে এবং সমস্ত রাজনৈতিক দলকে অ্যাবজর্ব করার মতো বিএনপির সেই ক্যাপাসিটি আছে, আমি এটা বলবো। সেজন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে তিনি সেখানে কালকে বৈঠকে অংশ নিয়েছেন।
তিনি শুধু বিএনপির প্রতিনিধি হিসেবে তারেক রহমান অংশ নেননি, তাই কি? বাংলাদেশের জনগণ, কারণ আমি তো বললাম যে অন্য এখন পর্যন্ত প্রভাবশালী যে কয়টি দল আছে তারা তো অলরেডি আমি সেই পর্যন্ত আমি যাচ্ছি। আপনি দেখেন যে 17 বছরে এই দলটি যে গণতন্ত্রের জন্য যে আন্দোলনটা সংগ্রামটা করলো, শেখ হাসিনাকে আপনার স্বৈরাচার থেকে, ফ্যাসিবাদ থেকে শেষ পর্যন্ত মাফিয়ায় রূপান্তরিত করতে বিএনপির কতটা ত্যাগ, কতটা আত্মত্যাগ করতে হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আপনি দেখেছেন মানুষ কতটা মোটিভেট হয়ে তারেক রহমানের নেতৃত্বে ছুটে এসেছেন। যখন আমাদের প্রোগ্রামগুলো হতো সেখানে কেউ কলার ভেলায় চড়ে, নদীর সাঁতরে, বাইসাইকেলে, পায়ে হেঁটে কত লোক তার কথায় উজ্জীবিত হয়ে আসে। সেখানে পুলিশি ক্র্যাকডাউন হয়েছে, আবারও তারেক রহমান সবাইকে নেতৃত্ব করে শেখ হাসিনাকে মাফিয়ায় পরিণত করেছে। এবং দেখবেন 24-এর গণ অভ্যুত্থান যখন চলছিল, যখন একদম পিক পয়েন্টে, তখন 3রা আগস্ট, 5ই আগস্ট তো আমাদের অভ্যুত্থানটা হলো, 3রা আগস্ট যখন আমাদের এই অভ্যুত্থানের পোস্টার বয় যারা সামনের সারি, যে কত 5 জন ছাত্রনেতাকে ডিবি অফিসে গ্রেফতার করে রাখলো, তখন কিন্তু আন্দোলন বন্ধ করার একটা ঘোষণা আসছিল। ঠিক তখন তারেক রহমান আন্দোলনের অন্য ছাত্রদের সাথে যোগাযোগ করলেন, যেটা বৈষম্য বিরোধী বা এই এনসিপির ছাত্ররাও বিভিন্ন টেলিভিশন বিতর্কে স্বীকার করেছে, এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী, অন্য ছাত্র সংঘের নেতাকর্মী একত্রিত করে আবার সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে তিনি সামনে নিয়ে এগিয়ে আসলেন। অর্থাৎ এই যে আমাদের যে ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তি ছিল তারেক রহমান। সমস্ত দলকে ঐক্যবদ্ধ করার পেছনেও তার একটা ভূমিকা রয়েছে। দেখেন আমাদের যে 31 দফাটা তিনি দিয়েছেন, এটা কিন্তু বিএনপির 31 দফা, বিএনপি সেটা দাবি করে না, সবার সম্মতিতেই 31 দফাটা দেওয়া হয়েছে। সেই জন্য আমি বলছি যে তারেক রহমান গতকালকে আপনার যে বৈঠকটি করেছে সেটা সমগ্র বাংলাদেশের জনতার অংশ হিসাবে আপনার অংশগ্রহণ করেছে, এবং বিএনপি একমাত্র দল যে তাদের যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং পপুলারিটি, এবং সমস্ত দলকে একত্রিত করার যে আরেকটি দেখেন না, জামাত যেটা বলছে যে, আমার তো মনে হয় ওই যে আপনি, আমার একটা কথা বলতে ইচ্ছা করছে যে দেখবেন ইংল্যান্ডে মানুষ বলে যে আবহাওয়ার কোনো পূর্বাভাস বোঝা যায় না, কখন যে বৃষ্টি হয়, কখন যে রোদ হয়, কখন যে মেঘের ছায়া পড়ে, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় না। জামাতের ক্যারেক্টারটা আমার কাছে এরকম মনে হয়, কখনো বলে যে নির্বাচন এপ্রিলের পরে, কখনো বলে জানুয়ারির পরে, কখনো বলে ডিসেম্বরের আগে, কখনো বলে আওয়ামী লীগকে বিচার করা যাবে না, কখনো বলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে হবে। এবং তাছাড়াও কামাল ভাই যে ঐতিহাসিক ভুলটা বললেন, আমি ওই ঐতিহাসিক ভুল তো বলতে চাচ্ছি না। এরপরে দেখেন যে শেখ হাসিনাকে 96 সালে স্বৈরাচার করতে এবং 86-এর নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে তার শাসনকে প্রলং করতে তাদের কি ভূমিকা নেই? 86-এ এবং 96-এ শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে, এবং 86-এ আপনার এরশাদকে স্বৈরাচার বানাতে। তারপরও আমি বলছি যে জামাত যেহেতু এই রাজনৈতিক দলের আমাদের সাথে কিন্তু যুগপৎ আন্দোলন তারা ছিল, সুতরাং জামাত যে বক্তব্যটা দিচ্ছে এই বক্তব্যটা দেওয়া এই মুহূর্তে উচিত হচ্ছে না। এখন আমার প্রশ্ন যে এই যে একটা রিমার্কেবল বৈঠক হলো এবং বাংলাদেশের অনেক হতাশা, অনেক মানে সমস্যা কেটে গেল, আমরা একটা গণতন্ত্রের পরে উত্তরণ হচ্ছি, এখন যদি কোনো ন্যারেটিভ, এখন যদি কোনো অস্থিতিশীল তৈরি হয়, তখন কিন্তু বলতে ইচ্ছে লাগে যে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে মানে আগস্টের 24-এর গণ অভ্যুত্থানে, এই পরিবর্তন কি ভারত ভালোভাবে নিয়েছে? প্রতিবেশী রাষ্ট্র কি এটা ভালোভাবে নিয়েছে? কখনো নেয়নি। প্রতিবেশী রাষ্ট্র সবসময় চাইছে বাংলাদেশটা আনস্টেবল থাক। এখন যেহেতু আমরা একটা স্ট্যাবিলিটি ফিরে পেয়েছি, দুই নেতার শীর্ষ বৈঠকের ফলে আমরা একটা পথ খুঁজে পেয়েছি, এখন যদি বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করবার জন্য, একটা আনসার্টেনিটি তৈরি করার জন্য কেউ কোনো আপনার ন্যারেটিভ তুলেন আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, কেউ কোনো প্রশ্ন তুলেন, আবার অথেন্টিটি তৈরি করেন, তখন তো আমি মনে করব যে ভারত যেটা চাচ্ছে আপনারাও কি সেটা চাচ্ছেন? ভারত চাচ্ছে অস্থিতিশীলতা, আপনারাও কি অস্থিতিশীলতা চাচ্ছেন? সুতরাং আমাদের এই যে ব্রেক থ্রুটা আসছে, এই ব্রেক থ্রুটাকে সামনে নিয়ে সবাইকে অ্যাবজর্ব করে আমরা নির্বাচন। আপনার কাছে জিজ্ঞেস করবো এই প্রশ্নটা যদি আসে, যে আপনি বলছিলেন যে অনেক দল হয়তো নিজেদেরকে মনে করছে যে তারা ঠকে গেল, মানে একটি দল, একটি বড় দল, বিএনপি অবশ্যই বড় দল, একটি বড় দলের সাথে সরকার প্রধান মিটিং করলেন, তারপরে নির্বাচনে মোটামুটি একটা রোডম্যাপ দিয়ে দিলেন। মানে তাহলে কি অন্য দলগুলো যারা এখন প্রভাবশালী অন্য দলগুলো আছে, নিজেকে ঠকা মানে ভাবাটা কি খুব ভুল? খুব ভুল নয়, কিন্তু একটু ঠকা ভাববার মধ্যেও একটু আভিজাত্য আছে।
বিএনপির সাথে একটু তুলনা করা যায় তো এটার মধ্যেও কিন্তু একটা গ্লোরিয়াস ভাব আছে। কারণ একসময় বিএনপিকে 4 দল বলা হতো, পরে 7 দল, এরপরে 18 দল, আবার মাঝে মধ্যে 19 দল, গুনলে আবার সংখ্যা মিলত না। তো তারা বিএনপির আলোতে আলোকিত হতো। তো মাঝে মধ্যে তারা কিন্তু আবার বিএনপিকে ছেড়ে চলেও গেছে। তার মধ্যে 2-1 জন আমি নাম উল্লেখ না করেই বলি যে 19 দলে আমি এখন আর নেই। তিনি যখন এটা বলছেন তখন মনে হয়েছে যে এই ব্যক্তি তো একসময় 19 দলে ছিলেন, যে তাদের অনেকে এখন কিন্তু আবার বিএনপির আশপাশে আছে, বিএনপির আলোতে আলোকিত তারা। তো তারা ওই সময় একটু ঠকার মতো যদি একটু অনুভূতি প্রকাশ করেন, এটা খুব একটা দোষের নয়। তাদের একটু উচ্চাসা জন্মেছে। বিএনপি কয়েকটা জায়গায় তো চিঠি দিয়েছে, এটাকে তারা বলছে সবুজ সংকেত, সবুজ কার্ড পেয়েছে, এরকমটা তারা প্রচার মানে করছে। আসন জি, ভাগাভাগি। জি। তো তাদের মূলত চাহিদা কিন্তু ওইটাই, এটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপির একটা সমাবেশে বক্তব্য রাখতে পারাও ওই শরিকদের কারো কারো জন্য খুব সম্মানের, খুব গর্বের। একসাথে তারা এত মানুষ খুব একটা দেখেনও না। তো এত মানুষ দেখতে গিয়ে তারা মাঝে মধ্যে কিন্তু খেই হারিয়ে ফেলেন। সেটা আপনার এই টক শোতেও আপনি দেখবেন, ঘটনাচক্রে ক্যামেরা অন হলে লাইটটা জ্বললে আর কন্ট্রোল রাখতে পারেন না, কখন যে কোনটা বলে বসেন, কাকে বলেন, নিজেও খেয়াল করতে পারেন না। তো ওইরকম একটা টেন্সের মধ্যে কিন্তু তারা পড়ে গেছেন। তো তারাও একবারও ভাবেন না তাদের সামনে পথ কী ছিল। তাদের সাথে বা সামনে পথ ছিল এক সময় বিএনএ, বিএনএম, এই ধরনের বিআরএন, বিএনপির এই 2টা অক্ষর দিয়ে কিছু একটা বানিয়ে আশেপাশে ঘোরাফেরা করা। তারা চলেও গিয়েছিলেন কিন্তু কেউ কেউ, অর্থাৎ চলে যেতে হলেও বি অথবা এন লাগে তাদের। এটা হচ্ছে বাস্তবতা। জামাত ইসলাম তো ওই দলের মধ্যে আর জামাত ইসলাম হচ্ছে বরাবরই কৌশলী দল। এটা তাদের ওই কৌশল নিতে হয়, যেহেতু তাদের 71-এর একটা বোঝা তাদের এখনও বইতে হয়। তো আবার এই বোঝা হালকা করার জন্য তারা আওয়ামী লীগের সাথেও কিন্তু আন্তরিকভাবে রাজনীতি করেছে। আবার বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামাতের অভিষেক হচ্ছে 86 সালে, আনুষ্ঠানিক জামাত নামে, সেটা আওয়ামী লীগের সাথে মিলেমিশেই। আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসা, সেটা বিএনপির সাথে মিলেমিশে। অর্থাৎ জামাত তার প্রাপ্তি যোগ করতে গিয়ে কখনো এ কখনো বি, এ অর্থাৎ আওয়ামী লীগ, বি অর্থ বিএনপি। সি এর দিকে তারা যায় না খুব একটা। সি অর্থ যদি আপনি এখন কি এনসিপি, হ্যাঁ, এখন ওখানেও এন আছে, পি আছে, খেয়াল করে দেখেন এই 2টা ছাড়া হয় না, নামও হয় না। বি লাগে অথবা এন লাগে অথবা পি লাগে, এটা বাস্তবতা। তো কিন্তু বাস্তবতাটা তারা স্বীকার করতে চান না। তো বাস্তবতাটা স্বীকার না করলে কি হয়, একটা সময়ে ইনশাআল্লাহ বলার জায়গাটাও থাকে না, ইনশাআল্লাহর সুযোগও হারিয়ে যায়। আমাদের সেনাপ্রধান কিন্তু একাধিকবার বলেছেন, খুব লাউডলি বলেছেন যে জাতীয় ঐক্যের মধ্যে থাকতে সবাইকে, নইলে কিছু ঘটলে তাকে দায়ী করা যাবে না। খুব কঠিন কথা কিন্তু। তো কথা উঠেছে যে উনি এটা বলার কে, বলতে পারেন, এটা যদি কারো কারো মন চায় বলতে পারেন। কিন্তু 5 আগস্টকে সফল করার পেছনে বিএনপি, জামাত, এখন যারা এনসিপি, অর্থাৎ শুধুই তাদের নাম ছিল তখন সমন্বয়ক, অর্থাৎ ছাত্রনেতা, সেই সাথে সেনাবাহিনীর একটা ভূমিকা। বাংলাদেশে এই ধরনের অর্জনগুলোতে সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা। সেই 71 থেকে 71-এ যান আপনি, 90-তে যান, সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক কথা ছিল, কিন্তু 90-এর 4 অথবা 3 তারিখে যখন তখনকার সেনাপ্রধান নুরউদ্দিন খান বলে ফেললেন এনাফ ইজ এনাফ, চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল এরশাদ সাহেবের। হেলাল ভাই নিশ্চয় মনে থাকার কথা। এবার এসে যখন এই সেনাপ্রধান বললেন নো ফায়ার, সম্ভবত 3 আগস্টে বললেন, সেটা ওই দিনে কিন্তু আওয়ামী লীগের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। তো এর মধ্য দিয়ে সেনাবাহিনীও কিন্তু শরিক বা অংশীজন এবারের গণতন্ত্রের। তো তাদের কথাও মনে রাখতে হবে। আর ওই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহর কথাটা বলছি এই কারণে, জামাত নিশ্চয়ই উপলব্ধি করবে, না করার কথা নয়। কারণ তাদের অনেক কষ্ট সইতে হয়, জামাতের শিবিরের তাদের অনেক যন্ত্রণা আছে। 10-11 জন নেতা তাদের মৃত্যুবরণ করার মধ্যে 6-7 জনের ফাঁসি হয়েছে। কম বেদনার না কিন্তু, এটা জেনে তেনে বেদনার না। কিন্তু ইদানিং তারা যেগুলো বলেন মাঝে মধ্যে, আবার তাদেরকে আক্রমণ করতে গিয়ে বিএনপিও যা বলে, এগুলো কোনো কোনো সূচককে নষ্ট করে দেয়। বিশেষ করে আপনি গুমের প্রশ্ন দেখেন, বিএনপির সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন কিনা জামাতের দিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আবার বিএনপির দিক থেকে প্রশ্ন এসেছে গোলাম আজমের ছেলে আজমি সাহেব আসলে গুম হয়েছিলেন কিনা। এগুলো কিন্তু একদম ছেলে খেলো কথাবার্তা, বড় কঠিন কথাকে তারা এত নিষ্ঠুর, নির্দয়, নির্মমভাবে বলছেন।
এগুলো বিচারে ব্যাঘাত ঘটবে তো, জি, আসবো। ন্যারেটিভ তৈরি হবে। আসবো, আবার আসবো। ইনশাআল্লাহ বলার জায়গাটাও আপনারা হারিয়ে ফেলছেন। কিন্তু আচ্ছা বাবা, একটা ফোন আছে, ফোনটা নিয়ে একটু নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি ওয়াহাব সাহেব বলেন। আমার প্রশ্ন আজিজুর বাড়ি হিলাল ভাইয়ের কাছে, যে ওনা আমাদের তারেক রহমান এবং প্রফেসর ইউনূস বৈঠক হয়ে গেল, কিন্তু আমাদের নেতা কবে বাড়ি আসবেন? জি এবং জি। সেই সাথে আমি বলতে চাই যে দলীয় সংস্কার কিভাবে আগাচ্ছে। আমাদের রাজবাড়ী জেলায় 8 বছরের একটা কমিটি, আহ্বায়ক কমিটি হিসাব আছে, এটাও তো আপনাদের খেয়াল রাখা উচিত। জি ধন্যবাদ। রাজবাড়ী থেকে ওয়াহাবুদ্দিন তিনি একটি প্রশ্ন করেছেন। আমার আসলে প্রশ্নটা এরকম যে আসলে যদি সবকিছু সেটেল হয়ে গেল, তারেক রহমান দেশে ফিরছেন কবে? অবশ্যই তিনি দেশে ফিরবেন, দেশের ফিরবেন। আমাদের পার্টির বিভিন্ন লোক, বিভিন্ন জন মামলায় জর্জরিত ছিল আমরা, এবং তারেক রহমানের নির্দেশেই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ফ্যাসিবাদ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। 60 লক্ষ নেতাকর্মীকে মামলা দিয়েছে। সবাই কিন্তু আমরা মামলা থেকে এখনও রেহাই পাইনি। আমাদের মামলা এখনও অনেক রয়েই গেছে। তো নিশ্চয়ই এই মামলাগুলোর একটা নিষ্পত্তি না হলে, তিনি যেহেতু আমাদের নেতা, তিনি নিষ্পত্তি হয়ে আসবেন, অন্য কর্মীরা মামলা নিষ্পত্তি যাবেন না। এটা আসলে নেতা কর্মী যে কেমিস্ট্রি সেটা থাকে না। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে তিনি ভালো জানেন, এবং পার্টির হাইকমান্ড যে হায়ারার্কি, দ্যাট মিনস আমাদের যে পলিসি মেকিং কমিটি, তারাই ভালো জানেন যে কখন তিনি আসবেন। আরেকটি কথা যে দেখেন, তিনি যে আসছেন, এখন আসেননি বাংলাদেশে, তার জন্য এই যে আন্দোলন সংগ্রাম বিএনপি তার নেতৃত্বে সম্পন্ন হলো। তিনি তো প্রধান আলোচিত ব্যক্তি হলেন এই ভার্চুয়াল পৃথিবীতে। কারণ জগৎ তো এখন দুই ভাগে বিভক্ত, অ্যাকচুয়াল জগৎ আর ভার্চুয়াল জগৎ। ভার্চুয়াল জগতে যে তিনি সাফল্য দেখিয়েছেন, সেটা তো তিনি প্রমাণ করলেন, তাই না? এবং এইরকম রেকর্ড পৃথিবীর অতীত ইতিহাসেও আছে, যেমন ভ্লাদিমির লেনিন, খোমেনি, তারাও কিন্তু আপনার দেশের বাইরে থাকেও কিন্তু আন্দোলন সম্পন্ন করেছে। তারেক রহমান কিন্তু এরকম আরেকটি মাইল ফলক তৈরি করলেন। সুতরাং তিনি যে আসবেন বাংলাদেশে, এটা তো অবধারিত সত্য কথা, এবং তিনি খুব শীঘ্রই আসবেন। এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে আপনারা বলছেন যে অন্য অন্য রাজনৈতিক দল একটু আমাদের কি জানে এই বৈঠকটাকে অন্যভাবে নিচ্ছে। আপনাদের প্রতি সরকারের পক্ষপাতিত্ব না, ওইটা পলিটিক্যাল ভাবে বলতে পারে, এটা পলিটিক্যাল রেটরিকও থাকে, অনেক সময় ডিসকোর্স থাকে, পলিটিক্যাল ভাষা থাকে, এগুলো বলতেই পারে। কিন্তু বিএনপির একটা আপনার ঐতিহ্য আছে যে ঐক্য বিনির্মাণ করা, যে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে যে ঐক্য বিনির্মাণ করার একটা ইতিহাস কিন্তু আমাদের আছে। এই যে সমস্ত রাজনৈতিক দল, এনসিপি আর জামাত ইসলাম বলছে, এনসিপি যে বক্তব্যটা দিয়েছে যে জুলাই চার্টারটা যদি হয় নির্বাচন তাদের সমস্যা নেই। জুলাই চার্টারের সমাধান তো তারেক রহমানই দিল, যে আমরা সবাই যে বিষয়ে ঐক্যমত হবো সেটাই হবে জুলাই চার্টার। ডক্টর ইউনূস বললেন যে এটাকে আরও সমৃদ্ধ করার জন্য আরও কোনো বিষয়ে ঐক্যমত হওয়া যায় না। দ্যাট মিনস এনসিপির যে জুলাই চার্টার সেটা কিন্তু স্যাটিসফাইড, একটা মানে মীমাংসিত বিষয়। আর জামাত ইসলামী বাংলাদেশ তো বিভিন্ন সময়ে আমাদের সাথে যুগপৎ আন্দোলনও করেছে, এবং অন্য অন্য যে রাজনৈতিক দলের কথা বলতে, সবাইকে একটা সুতোয় গাঁথার, একটা ঐক্য বিনির্মাণ করার তারেক রহমানের সেই ক্যারিজমা তো তিনি গত 17 বছর দেখিয়েছেন। সুতরাং আমাদেরটা অ্যাবজর্পশন পাওয়ার আছে। বিএনপির আপনার যদি মতাদর্শ দেখেন, বিএনপির ইডিওলজিটা কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। দ্যাট মিনস যে বাংলাদেশের ভূখণ্ডে যত কিছু, যত শ্রেণী নৃগোষ্ঠী, ধর্ম, পথ, মত, ডানপন্থী, বামপন্থী, দক্ষিণপন্থী, যেতপন্থী, সবাইকে অ্যাবজর্ব করে একটা শোষণ ক্ষমতা কিন্তু আমাদের, মানে ক্ষমতা কিন্তু আমাদের, সবাইকে আমাকে নেওয়ার ক্ষমতা, সবাইকে ধারণ করার ক্ষমতা, সেটা বিএনপির আছে। সুতরাং আজকে যে টুকরো টুকরো যে বিচ্ছিন্ন যে কথাগুলো চলছে, এটা আমার মনে হয় না যে আমাদের গণতন্ত্র পুনর্নির্মাণে, বিকাশে কোনো ক্ষতি হবে। আরেকটি কথা যে দেখেন, যে তারা বলছে যে সংস্কার এবং বিচারের দুটো প্রশ্ন তুলেছেন। দেখেন, বিএনপি এটার উত্তর আগেও যা দিয়েছে যে সংস্কার এবং বিচার সিমালটেনিয়াসলি চলতে পারে। নির্বাচন হলো তার মানে এই না যে সংস্কার আর বিচার বন্ধ হয়ে গেল। নির্বাচনের আগেও সংস্কার চলছে, পরেও সংস্কার চলবে অব্যাহত গতিতে।
সুতরাং আর একটা উনি একটা প্রশ্ন করলেন দলের মধ্যে সংস্কার, উনি একটা প্রশ্ন করছেন যে তাদের একটা কমিটির বিষয়। দেখেন আপনি যে সমস্ত রাজনৈতিক দল এখন ক্রিয়াশীল, একমাত্র রাজনৈতিক দল বিএনপি তার তৃণমূল পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলা কমিটি দিচ্ছি। এ পর্যন্ত 64টা জেলার মধ্যে প্রায় 35টা জেলা আমরা কিন্তু একদম ওয়ার্ড লেভেল থেকে কাউন্সিল করে, ইউনিয়নে কাউন্সিল করে, থানায় কাউন্সিল করে, জেলা কাউন্সিল আমরা করেছি। সেই প্রত্যেকটা জেলা কাউন্সিলের তারেক রহমান আপনার চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এই দলের ভিতরে এইভাবে আমরা গণতন্ত্র সৃষ্টি করেছি। অন্য কোনো দলের কিন্তু আপনি শুধু মুখে বলবে, তারা কিভাবে তাদের দলটা তাদের স্ট্রাকচারটা কীরকম, কীভাবে নেতৃত্ব নির্বাচন, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু আমাদের সব প্রকাশ্যে, আমাদের যে কটা কাউন্সিল হয়েছে টেলিভিশন পত্রপত্রিকায় দেখেছে, প্রকাশ্য ভোটের মাধ্যমে। আর আমরা আপনার এই দলতে প্রত্যেক বাড়িতে আমাদের দল সংস্কার হচ্ছে, প্রত্যেকবার একটা কমিটি হয় দলের ভিতরে বিভিন্ন, আমরা যে 31 দফা দিলাম এটা তো একটা সংস্কার, তাই না? আমরা যে মানে যত বাংলাদেশকে নতুনভাবে দেখবার জন্য যে কত নতুন বাংলাদেশ নির্মাণের যে প্রত্যয় আমরা ব্যক্ত করেছি, এটা হচ্ছে একটা সংস্কার। এটা একটা সমস্যা। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে একটু জানতে চাইব, যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে 1.5 ঘন্টার মিটিং হচ্ছে, দুজন মোটামুটি 1.5 ঘন্টার মিটিং হচ্ছে, এর মধ্যে আধা ঘন্টা অনেকে ছিলেন, তারপর তাদের দুজন মিটিং, তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করেছেন। এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আসলে কী আলোচনা হতে পারে। আপনার অনুমান কি এখানে? আসলে অনেকে বলছেন যে সরকারের একটা সেফ এক্সিট নিয়েও আলোচনা হতে পারে, বিএনপির সাথে এক ধরনের সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে, মানে এই ধরনের। আবার যদি অনেকে 11 প্রসঙ্গ আনছে যে আওয়ামী লীগের সঙ্গে ওই সময়কার সরকারের যে একটা সমঝোতা হয়ে গেছিল, এমন কিছু হয়েছে কিনা, এক ধরনের নানা ধরনের আলোচনা আছে। আপনার কি এ ধরনের আলোচনা হওয়া ভালো, খারাপ না। কারণ একটা সময় আলোচনা করতেও আমরা ভয় পেতাম যে এতটুকু বলা যাবে কি না এই বিষয়টাতে। এটাও ছোট্টখাট্ট একটা সংস্কার, যে প্রশ্ন করা যায়, প্রশ্ন ছোঁড়া যায়, চোখের দিকে চোখ রেখে কথা বলা যায়, এই অভ্যাসটা থাকুক। এটা আমাদের গণতন্ত্রায়নের পথে ভালো হবে। কারণ সামনে বসে শুধু ঠিক ঠিক বলবো ওয়াজ মাহফিলের মতো, এটা ভালো না। একটা সময় এই চর্চাই ছিল। তো এখন একটা বিষয় কিন্তু মাথায় নিতেই হবে। আপনি যে প্রশ্ন করেছেন, ডক্টর ইউনূস ওখানে প্রাসঙ্গিক, তারেক রহমান ওখানে প্রাসঙ্গিক, বেগম খালেদা জিয়া ওখানে প্রাসঙ্গিক। তো বিশেষ করে আমি এই 3 জন ব্যক্তির বিষয়ে যদি ছোট্ট করে একটু বলি, বেগম খালেদা জিয়াকে কিন্তু এখন আর শুধু একটা দলীয় গণ্ডিতে বিচার করার অবস্থা নেই। তিনি কিন্তু দলের ঊর্ধ্বে চলে গেছেন। আগে তারা দেশনেত্রী বলতেন, আপসহীন নেত্রী বলতেন, এগুলো কিন্তু দলীয় খেতাব, প্রেক্ষিত আছে অবশ্যই। কিন্তু এই সরকারের নির্যাতনে, নিপীড়নে তার যে ভূমিকা, সহ্য ক্ষমতা, এরপরে 5 আগস্ট পরবর্তী তার গুণে গুণে কথা বলা, কোনো রাগ অনুরাগ না দেখানো, সবসময় সহ্য করা, ধৈর্য ধরার যে আহ্বান, কখনো আক্রোশ প্রকাশ করেননি এই পর্যন্ত, যার মধ্য দিয়ে তিনি কিন্তু দলীয় সীমানার বাইরে অনেক ঊর্ধ্বে চলে গেছেন। শুধু বিএনপির নেত্রী বলা, শুধু দেশনেত্রী বলা, বা শুধু সাবেক প্রধানমন্ত্রী, তিনি এই পরিচয়গুলোর উপরে উনি চলে গেছেন। দ্বিতীয়ত আসেন ডক্টর ইউনূস। ওনার সম্মানিত হওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার চেয়েও আরও বেশি সম্মান তিনি পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। ওই ক্যাপিটাল তার আছে, আন্তর্জাতিক গোটা বিশ্বময় তার একটা খ্যাতি আছে, জ্যোতি আছে। বরং এই কাজে এসে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে তিনি ক্ষেত্রবিশেষে যন্ত্রণায় পড়ে গেছেন, বদনামও হয়ে গেছে, অনেক গালমন্দ শুনতে হয়েছে। আগে শুধু সুদখোর, ঘুষখোর এ ধরনের কিছু শব্দ ছিল তার বিরুদ্ধে, যেগুলো আগের প্রধানমন্ত্রী করতেন, বা পদ্মায় চুবাবেন একবার, এরপর আবার উঠায় নিয়ে আসবেন, এই ধরনের গালমন্দের মধ্যে ছিল। এখন কিন্তু অনেক কটু কথা তাকে শুনতে হচ্ছে। এবার তৃতীয়ত আসেন তারেক রহমান সাহেব। তার হাইট এবং হাইপ কিন্তু আগের সাথে তুলনা করলে হবে না। বিশেষ করে গত 15-16 বছর যেখানে প্রতিদিনই বিএনপি ভেঙে যায়, বিএনপির লোক চলে যায়, এই ছিল খবর। একইভাবে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির নেতারাও হয়তো বা তারেক রহমানের হাইট মাপতে পারেন নাই। তখন হাইট মেপেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানরা যদি 2টা গালি দিতেন, বেগম খালেদা জিয়াকে যদি 3টা দিতেন, 7-8টা গালি দিতেন তারেক রহমানকে। তুই তোকারি করতেন, তুই বেটা আয়, এ ধরনের শব্দ ব্যবহার করতেন। অর্থ কী? তার কাছে মেসেজ ছিল, অথবা তার উপলব্ধি ছিল যে তারেক রহমান প্রতিনিয়ত একটা ভিন্ন হাইটে চলে যাচ্ছেন। তো আন্দোলনের সময় যেটা
ছাত্ররা একসময় স্বীকার করেছে, তারা স্বীকার না করলেও তথ্য প্রমাণ আমাদের কাছেও টুকটাক আছে। ওই আন্দোলন সংগঠিত করার পেছনে একদিকে নিজের দলটা ধরে রেখেছেন, যে দলটা খালি মাঝে মধ্যে হাইপোর্টে ভেঙে যায়। কে কে চলে যাচ্ছে আওয়ামী লীগে, কতজন নাজমুল হুদা আছে, কতজন উকিল সাত্তার আছে, কতজন তৈমুর আলম খন্দকার আছে, নিশ্চয় আপনার মনে আছে, এইসব তালিকা আমরা দেখতাম। তো ওই অবস্থার মধ্যে দলটাকে তিনি ধরে রেখেছেন, তাও আবার কি দিয়ে, ভার্চুয়ালি ধরে রেখেছেন, আসলে ফাংশনালি অ্যাকচুয়ালি ধরে রেখেছেন। বিএনপি যে ভাঙেনি এটা কিন্তু গবেষণার বিষয়। তো ওই জায়গায় আবার এই ছাত্রদের সংগঠিত করা, ছাত্রদের সাথে তার মাঝে মধ্যে বৈঠক হয়েছে, ওই ফুটেজও কারো কারো কাছে আছে। ওটা লুকানোর বিষয়ও নয়, আবার খুব প্রচার করার বিষয়ও নয়। তো আবার যখন কোনো বিজয় আসে, বিজয়ের একটু হকদার সবাইরে হইতে মন চায়, যে কে একটু বেশি আগানো ছিল, কার হাতে কলমটা ছিল, কাগজটা কে আগিয়ে দিয়েছে, কে জোরে কথা বলেছে, কে স্লোগানটা ওই দিন দিয়েছিল। এগুলো ভালো, খারাপ না, কিন্তু এক ধরনের প্রতিযোগিতা থাকা ভালো। কিন্তু এই প্রতিযোগিতা ফলাতে গিয়ে যেই ভাষায় মাঝে মধ্যে আক্রমণ তারা করে ফেলছেন, আমি বলছিলাম ভয়টা ওই জায়গায়। আলাপেরও কিন্তু মাত্রা আছে। আপনারা চেনেন তো, সবাই সবাইরে চেনেন, এমন না যে কেউ অচেনা, কিন্তু একটা আলাপ বলে, এটারে বলে যে পিঠ চুলকানো আলাপ। এই পিঠ চুলকানো আলাপ কিন্তু বিপদ ডেকে আনে। তো আমি একটু উপমা দিয়ে শেষ করে ফেলে, 30 সেকেন্ড লাগবে। গ্রামে এক রাস্তায় দুই ছেলে আলাপ করছে, বলে যে তোর নাম কি, বলে যে মফিজ মোল্লা। তোর নাম, বলে যে রফিক মোল্লা। তোকে বাড়ি কই, কয় জসিমপুর। জসিমপুর কোন বাড়ি, কয় মোল্লা বাড়ি। কয় আমারও তো মোল্লা বাড়ি। তোর আব্বার নাম কি, কয় জামাল মোল্লা। কয় আমার আব্বার নামও তো জামাল মোল্লা। পাশ থেকে এক লোক বলতেছে, এই তোরা তো আপন দুই ভাই, তোরা এসব কি আলাপ করেছে, এগুলোকে ইচ্ছা আমরা আলাপ করি। তো এই পিঠ চুলকানো আলাপ, ইচ্ছা আপনি আলাপ করেন, এগুলো বিপদ ডেকে আনে, তামাশা তৈরি করে। এই মস্করা মানুষকে কিন্তু বিরক্ত করে। ত্যাগের বিনিময়ে একটা 5 আগস্ট এসেছে, এই জুলাইয়ের কথা বলা হচ্ছে, 1 জুলাই শেষ হয়ে কিন্তু আরেক জুলাই এসে গেছে। জি, আমার একটা বিরতির সময় হয়েছে, তার একটা ছোট্ট ফোন নিয়ে একটা। হ্যালো, জি স্যার। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি, সাজান সাহেব বলেন। অতিথি দুজনের কাছে আমার প্রশ্ন, প্রধান উপদেষ্টা বলছেন ওই যে এপ্রিলের থেকে 2 সপ্তাহ আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন আনা যেতে পারে এই সাপেক্ষে। এটা তার বাইবেলের আয়াত না। যে প্রশ্নটা হচ্ছে জুন 2026 সালে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? আমি দেখি না, আমি তো সাধারণ মানুষ। জি, শাহজাহান সাহেব তিনি নোয়াখালী থেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা সবাই আশাবাদী হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তিনি সন্দিহান যে শেষ পর্যন্ত নির্বাচনই হবে কিনা, বা আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জি, তিনি একটা অত্যন্ত সিগনিফিকেন্ট কথা বলেছে, তাৎপর্যপূর্ণ। এই কথাটা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুনে থাকে, বিএনপির হাইকমান্ড যদি শুনে থাকে, এবং অন্য অন্য রাজনৈতিক দল যারা এখনও অনিশ্চয়তা তৈরি করবার মতো কথাবার্তা বলছে, তারা শুনে থাকে, তাহলে বুঝবে যে কিছু কিছু লোক এখনও যে নির্বাচন হবে না এই ট্রমাতে তারা আছে। নির্বাচন না হওয়ার ফলে যে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল গত 17 বছরে, সেই ট্রমা থেকে তিনি কিন্তু উঠতে পারেননি। সুতরাং তাকে সান্ত্বনা দিয়ে এবং তাকে কনফিডেন্স জগিয়ে আমি বলতে চাই যে গতকালকে যে ল্যান্ডমার্ক একটা বৈঠক হয়েছে, অত্যাবশ্যকীয় বৈঠক, যে বাংলাদেশের জনগণের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক হয়েছে নির্বাচনকে এগিয়ে আনার জন্য। কারণ দেখেন, নির্বাচনটা এপ্রিল মাসে ঘোষণা করেছিল। এপ্রিল মাসে যে ডিমেরিটস, ভয়ঙ্কর ডিমেরিটস, আপনার এনভায়রনমেন্টাল ডিমেরিটস, রোজা, ম্যাট্রিক পরীক্ষা, খরতাপ, এই সমস্ত ডিমেরিটস থেকে তার মনে হয়েছিল যে নির্বাচন তো আবার শিফট করে অনেক দূর যেতে পারে, আসলে আদৌ নির্বাচন হবে কিনা সেটা ডক্টর ইউনূস উপলব্ধি করতে পেরেছেন বিধায়। এবং তারেক রহমান সাহেব যেটা বলছিলেন, আমাদের চেয়ারম্যান যেটা বলছেন ডিসেম্বরের আগে, ডক্টর ইউনূস বুঝাইতে সক্ষম হয়েছেন আমাদের চেয়ারম্যানকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, যে সংস্কার এবং বিচার দুটো অনুষঙ্গ কিন্তু জড়িয়েছে। এই সংস্কারের খুবই প্রয়োজন, যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সুতরাং তার জন্য যেটুকু সময় তার দরকার, এবং এই বিচার, এই যে মাফিয়াদের যে কোনো একজনের বিচার বা কোনো 2-4টি কেস অন্তত নিম্নকোটেও যদি সাজা হয়ে যেত, তাহলেও জনগণ কিন্তু কিছুটা, যেহেতু সবাই বিচার চায়,
সুতরাং এই যে দুই পক্ষের এই যে ছাড় দিয়ে তারেক রহমান যেটা বলেছিলেন যে ডিসেম্বরের আগে ডক্টর ইউনূস বলেছেন এপ্রিলে, সেখানে দেখেন একটা ফেব্রুয়ারি ইজ দ্য রাইট টাইম। সুতরাং এখন তাকে বলছি যে তার এখন ট্রমা থেকে উঠে আসা উচিত ইনশাআল্লাহ। আর বিএনপির যে সবাইকে ঐক্য করার যে ঐতিহ্য আমাদের রয়েছে, আমরা সবাইকে এখানে একটু জিজ্ঞেস করছি, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝাতে সক্ষম হয়েছেন যে আচ্ছা রোজার আগেই ইলেকশনটা করে দিলে ভালো, অন্য দলের সঙ্গে আপনারা এটা নিয়ে আলোচনা করবেন কিনা? অবশ্যই অন্য দলের সাথে আমরা ডিসেম্বরের আগে নির্বাচন তো প্রায় নিবন্ধিত 52টি দল চেয়েছিল, তাই না? অনেক দল, ইভেন জামাত ইসলামও চেয়েছিল, ইভেন এনসিপি তো বলছে যে জুলাই চার্টারটা হলে যে কোনো সময় নির্বাচন করতে হবে। জুলাই চার্টার তো আমি বললাম মীমাংসিত হলো যে আমরা সব বিষয়ে ঐক্যমত হলে সেটাই জুলাই চার্টার। আমরা যেসব বিষয়ে ঐক্যমত হয়েছি, অর্থাৎ জুলাই চার্টারের বিষয়টাও তারেক রহমান সমাধান দিল। এবং জামাত ইসলামের সাথে যে কথাগুলো এখন বলছে যে দুই দলের প্রেস ব্রিফিং, আপনারাও তো যখন বৈঠক করেন ডক্টর ইউনূস প্রেস ব্রিফিং করেন না, এটার সাথে ওটাকে রিজেম্বল করেন। সুতরাং এই ঐক্য বিনির্মাণের আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐক্য থেকে আমরা সবাইকে সন্তুষ্ট করতে চাই যে ডক্টর ইউনূস সরকার এই নোয়াখালী সাধারণ সভার বক্তব্য শুনবেন এবং যথাসময়ে নির্বাচন। এখানে মোস্তফা খান আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, নির্বাচনে আপনি কতটা আশাবাদী? শাহজাহান সাহেবের শাহজাহান সাহেবের এটা অত্যন্ত যৌক্তিক, বাস্তবতা মানতে হবে। গত 15 বছর 7 মাসও কিন্তু নির্বাচন হয়েছে। যখন নির্বাচন হয়েছে মানুষ প্রশ্নবিদ্ধ হয়েছে, তো নির্বাচন তো হবে বুঝলাম, এটা কি দিনে হবে না রাতে হবে? পরের বার প্রশ্ন ছিল যে দিনে রাতে যেটাই হোক এটা কি ভোটে হবে নাকি বিনা ভোটে হবে? সর্বশেষ যেটা হলো নির্বাচন 5 তারিখে হয়েছিল, সর্বশেষ নির্বাচনটা 7 জানুয়ারি। তো 7 জানুয়ারিটা হয়ে গেল কিন্তু দিনেও না রাতেও না বিনা ভোটেও না, ওইটার নাম হয়ে গেল আমি ডামি আর স্বামী। তো মানুষের অভিজ্ঞতাটা তো বড় তিক্ত, খুবই তিক্ত। যে কারণে নির্বাচন যেদিন না হবে, ফলাফল না ঘোষণা হবে, ওই দিন পর্যন্ত এই প্রশ্ন থাকবেই যে নির্বাচন কি আসলে শেষ পর্যন্ত হবে? ঠিক তারেক রহমান সাহেবের মতো। আগে প্রশ্ন ছিল তিনি কি দেশে আসবেন, এখন কিন্তু প্রশ্ন একটু ধরন বদলেছে যে কবে আসবেন। অর্থাৎ ধাপে ধাপে প্রশ্ন চেঞ্জ হচ্ছে। আর একটা তথ্য এখানে দেই, হেলাল ভাই সম্ভবত জানেন, বাংলাদেশে 5টা মাসে নির্বাচনের রেকর্ড নাই। জুলাই, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, আর বাদ বাকি 7 মাসে নির্বাচনের রেকর্ড আছে। সর্বশেষ যে নির্বাচনটা বাংলাদেশে হয়েছে ওটা হয়েছিল 7 জানুয়ারি। আবার বাংলাদেশে যে প্রথম নির্বাচন 7 মার্চ, সেটা অর্থাৎ মাস নিয়েও শেষ পর্যন্ত সমস্যা হবে না, রোজা রমজানও গোলমাল হবে না। মানুষটা সুন্দর নির্বাচন চায়, যখন মিল থাকবে, মিশ থাকবে, বোধ বুদ্ধি থাকবে, আগে কি পরিণতিতে ছিল এখন কোন অবস্থায় আছে, ওইটা ভাবলে মাসও সমস্যা হবে না নির্বাচনে। 1 মাস 2 মাস আগেও হতে পারে, সমস্যা হবে না। নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে যে তারা ডিসেম্বর ধরেই কিন্তু তাদের যাবতীয় প্রস্তুতি। তো আবার নোয়াখালীর ওনার প্রশ্ন শুনেও কিন্তু পরিষ্কার, উনি আসলে একটা ভোট দিতে চান, একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন। সন্দেহ ওই কারণেই তিনি একটা ভোট দিতে চান। সম্ভবত গত 3 দফায় উনি ভোট দিতে পারেননি, অনেকেই পারেননি, ওই আকাঙ্ক্ষাটাই তিনি এইভাবে প্রকাশ করেছেন। তো ওই ক্ষেত্রে মানুষ অপেক্ষায় আছে, এখানে কোনো সিরিয়াল নাই কিন্তু 1 2 3 যে 1 নম্বর নির্বাচন, 2 নম্বর সংস্কার, 3 নম্বর বিচার, এসব নম্বর দেওয়া ঠিক হবে না, রোল নম্বরের বিষয় না এটা। নির্বাচনের জন্য মানুষ উতলা, কিন্তু এই প্রশ্নটাই যেভাবে বলে যে আমরা কি নির্বাচনের জন্যই আন্দোলন করলাম কিনা, প্রশ্ন তো আসে কি সংস্কারের জন্যই আন্দোলন করলাম কিনা। ঘটনা সবগুলোই সত্য, কিন্তু নির্বাচন অপরিহার্য। আওয়ামী লীগ 14 সালের নির্বাচনটাও যদি মিনিমাম অন্তত মধ্যম মানেরও নিরপেক্ষ হতো, তাহলে শেখ হাসিনা কিন্তু এত স্বৈরাচার হয় না। সংস্কারের প্রশ্ন ওই কথাগুলো আসবেই, যে বিচারটা কোন প্রক্রিয়ায় হবে, কারণ এরকম বিচার কিন্তু আমরা আগেও দেখেছি। এখানে মনে রাখার বিষয় আছে, 13-14 সালে জোর করে একজন সাক্ষী এনেছেন, তাকে একটা শিখিয়ে দিয়েছেন, কোর্টে গিয়ে তুমি এটা বলবা, সে গিয়ে আরেকটা বলে ফেলে। সে আসামি চেনে না, ঘটনাও জানে না। এর মধ্যে কয়েকজন নিশ্চয়ই জেনেছেন, শুক্রঞ্জনের কথা মনে আছে। তো এবারের ঘটনাটা তো তাজা, প্রমাণ একদম আপনার হাতের সামনে, চোখের সামনে, কিন্তু অতি কথনে বাড়তি কথায় বিচারও কিন্তু ব্যাঘাত ঘটছে। হত্যা মামলা সমানে দিয়ে দিচ্ছেন। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর আসাদুজ্জামান খান কামাল, 4 নম্বর হচ্ছে ওই এলাকার এমপি, আর বাদ বাকি 100-150 আপনি সাজাচ্ছেন। এতে করে আপনি বিচারও কিন্তু গোলমাল বাঁধিয়ে ফেলছেন। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা শেষ দিকে চলে ওই জায়গায় সতর্কতার দরকার আছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।